একে তো নাচুনে বুড়ি, তার উপর ঢোলের বাড়ি। তা নয় গো নাচ জামাই। কেন? ওর তো একটা দিশা চাই। সেখানে পাবে? তা আমি বলতে পারি না, তবে পরমহংসদেব মানুষটা আলাদা, এটুকুনি আমি বলতে পারি। আমি তো তোমায় আগেও বলেছি, কি আলাদা দাদামশাই? আমি আমার নিজেরটুকু দিয়ে বলতে পারি। বিশ্বাস করবে কিনা জানি না, আমি আমি নিজেও মাঝে মাঝে ভাবি এও কি হয়। আমার সংসারের সব শোক তাপ ঠাকুর শুষে নিলেন। কি যে বলেন দামশাই, আপনার উপর দিয়ে এত ঝড় বয়ে গেল, আপনার কোনো কষ্ট নেই? আপনার তিনটে নাতনি বিসূচিকা রোগে মারা গেল, আপনি সব ভুলে গেলেন? ও কি কথা ছিড়ি? উনি এখান থেকে যান? আরে না না, তুমি ভাবছো আমি খুঁচিয়ে ঘা করছি, তা নয়। ইদানিং অনেকের কাছেই শুনছি তো, তাই জানতে চাইছি। আমারও অবাক লাগে জানো, এত বড় একটা ঝড় বয়ে যাওয়ার পর রাম গিয়ে ঠাকুরের পায়ে আছড়ে পড়ল। উনি আমাকে, রামকে মায়ের মন্দিরের ভেতরে নিয়ে গেল, মায়ের কাছে। মানে কালী ঠাকুরের পুতুল বিগ্রহের কাছে, তাই না? কি বলছো কি তুমি? শোনো, তুমি তোমার ঢঙে চলো, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু অন্যের বিশ্বাসে আঘাত করো না, সে আমি মোটে সইতে পারি না। আচ্ছা দাদামশাই, তুমি যাও না এখান থেকে। তোমার কি আর কোনো কাজ নেই? কেন, কি হয়েছে? কি হয়েছে? কথা কইছি তো। তাহলে আমিই যাই, আমার অনেক কাজ পড়ে। তারপর কি হলো দামশাই? আপনাকে মায়ের মন্দিরে নিয়ে গেলেন, তারপর? তারপর তারপর বলতে নেই, অনেকক্ষণ ধরে উনি কাঁদলেন, অঝরে কাঁদলেন, আছাড়ি বিছাড়ি খেলেন। বেলা কাবার করে আমরা সবাই মন্দির ছেড়ে বেরিয়ে এলুম। কি হালকা লাগছিল তখন, মনে হচ্ছিল একদম ঝড় থেমে গেছে। রামেরও ঠিক তাই। হয় দামশাই, এরকম হয়? আমি আমি ঠিক জানি না নাচ জামাই, আমি ঠিক জানি না। তবে সুরেন বলল এই রকম নাকি অনেকের হয়েছে। ঠাকুর নাকি নিবেদনের সমর্পণের জন্য বকল মানিয়েছেন দেবতার কাছে। নরেন, নরেন, নেই এখানে, যা পালা। সেখানেও তো ঘরতালা মারা। জানি না, যা, এখানে নেই। ও দিদিমা, ডেকে দাও না, একটা কথা বলেই চলে যাব। না, পরীক্ষার পড়া করছি। কে এসেছে দিদিমা? পাঠিয়ে দাও। এই দাঁড়া ওখানে। আহা, কে এসেছে? আসার লোকের অভাব আছে? নন্দী ভিঙ্গি কত তোমার? তাই বলে তাকে ডাকবে না? কে রে? তোর বাপ কি বলে গেছে জানিস? কি? এখানে কাউকে আসতে না দিতে। আহা, বাবা কি করে জানবেন? আমি তো নিজেই ভৈরব লেনের বাড়িতে তালা মেরে এখানে এসে উঠলাম, সেখানে আড্ডা হতো বলে। তাহলে ছাড়ো ওসব কথা। এই কে রে, কে এসেছিস? চলে আয়, আমি এই টঙে আছি। আমি জানি না, তোর বাপ আজই আসুক। রঘুমণি, সোনামণি রাগ করে না। আমি বলবো তোমার ছেলেকে তুমি এখান থেকে নিয়ে চলে যাও। ভূতে ধরিয়ে দেবো কিন্তু। ওই জাম গাছের মাথায় যে মামদোটা থাকে, ওকে ডেকে আনবো। ও কিন্তু আমার ভারী কথা শোনে। ওরে বাবারে, কি রে হরিদাস, কেমন মজা দেখলি? বুড়ির ভারী ভূতের ভয়। কি রে, পরীক্ষার পড়া সব শেষ করে ফেললি? দেখ না,
আমার তো কিছুই হয়নি। পরীক্ষা আমার দেওয়া হবে না নরেন, মানে? হবে না। কেন? আসলে লজ্জার কথা কি বলি বল, গোটা বছরের মাইনে বাকি, তার উপর ফি 30 টাকা। বাবাকে তো বলতেই পারছি না, আমাদের সংসারের অবস্থা তো তুই জানিস। সে কি রে, কিন্তু কয়েকদিন আগেও তো ফিয়ের টাকাটা তোর পকেটে ছিল, বললি কোত্থেকে জোগাড় করেছিস। কি হলো, খরচ করে ফেলেছিস? না সে আছে, তাহলে? ভেবেছিলাম কলেজের কেরানিবাবুকে বলে কয়ে মাইনেটা মকুব করিয়ে নেব, কিন্তু সুবিধে করতে পারলাম না। কেরানি বাবু মানে রাজকুমার বাবু? হ্যাঁ, কি বলছেন? তিনি তো মানতেই চাইছেন না। ঠিক আছে, তুই যা, গিয়ে পরীক্ষার পড়া কর, আমি ওনার সঙ্গে কথা বলে নেব। কি রে, কি হলো? ওভাবে হয় বল? পরীক্ষায় আদৌ বসতে পারবো কিনা ঠিক নেই, এক্সামিনের পড়া করব, মন বসে? হুম, তাও ঠিক। কি ব্যাপার, পুরো টাকাটা কি হলো? আগে সবই তো আপনার হাতে, দয়া করে মাইনের বাকি টাকাটা যদি ছাড় করে দেন। আহা, মাইনের বাকি টাকাটা যদি ছাড় করে দেন, হাহ, এ কি আমার বাবার জমিদারি নাকি যে তোমরা এক এক করে এসে বলবে আর আমি সব মাইনের টাকা ছাড় করে দেব? বি ভেরি কেয়ারফুল রাজকুমার বাবু। একমাত্র জেনুইন গরিব ছেলেরাই যেন এই কনসেশনটা পায়, এবং তাছাড়াও সারা বছরের প্রোগ্রেসের ওপর আপনি নজর রাখবেন। শুধুমাত্র মনোযোগী স্টুডেন্টরাই যেন এই কনসেশনটা পায় সেটা লক্ষ্য করবেন। আপনি নিশ্চিন্ত থাকবেন স্যার। আমি তো আপনার উপর সবই ছেড়ে দিয়েছি, কোনো অযোগ্য স্টুডেন্ট যেন এই সুযোগটা না পায়। না না স্যার। স্যার আমার কেসটা? মাই বয়, এইসব কেসগুলো রাজকুমার বাবুই দেখেন। উনি যাকে মনে করেন কনসেশন দেবেন তাকেই উনি দেন। তুমি যদি ওনাকে স্যাটিসফাই না করতে পারো তাহলে উনি কনসেশন দেবেন না। আই এম ভেরি সরি, আই এম কমপ্লিটলি হেল্পলেস রিগার্ডিং দিস কেস। আপনি একদম ভাববেন না স্যার, একটা মাছিও আমি এখান থেকে গলতে দেব না। শুনলে তো? আহা, সারা বছর মাইনের টাকা নিয়ে বিড়ি তামাক ফুঁকবে, কাপ্তেনি করবে, আর পরীক্ষা এলেই কনসেশন করে দিন স্যার। কনসেশনটা যেন মুখের কথা, কনসেশন করতে গেলে গার্জিয়ানের অ্যাপ্লিকেশন চাই। ও মুখে এসে আমায় বোঝাবে আর আমি বুঝে নেব, আমি সে পাত্র নই বাপু। ওয়েল, বাবু ইজ দ্য টাফ গাই। ঘাবড়াস নে, হেসি সাহেবকে চলে যেতে দে, তারপর আমি নিজেই রাজকুমার বাবুকে বলবো। কি জানি মাইরি, যদি রাজি না হয়? আহা, সে তো আমার ভাবনা, আমায় ভাবতে দে না। হ্যালো নরম, কি ব্যাপার? তুমি আজকে কলেজে, বাড়িতে পড়াশোনা করছো না? আগে করছি স্যার, মানে এই ওর ব্যাপারে এসেছিলাম। চ্যাটার্জি? Now what's wrong with him? আগে রাজকুমার বাবুর কাছে। Oh, concession. আগে হ্যাঁ। Poor chance. Very poor chance. Babu is a very strict guy. তবু ট্রাই করো, দেখো কি হয়। কি বললেন শুনলি? হবে না। চল চলে চল, কি আর করব, সবই কপাল। চেপে দিলুম তোর কপাল। ঠিক আছে? শোনো শোনো, আমি দিনের বেলা কোনো নেশা ভাঙ করি না, বুঝেছো? যে যা ইচ্ছে আমাকে এসে বুঝিয়ে দেবে আর আমি নেশার খেয়ালে সেটা মেনে নেব, অমন মালটি আমায় পাওনি। আরে বাবা, সাহেব কি এমনি এমনি এত বড় কলেজের ক্যাশ বাক্সটা আমার হাতে ছেড়েছেন? আমার কেসটা কি হবে না? ওই যে বললাম, বাবাকে দিয়ে লিখিয়ে সই করিয়ে নিয়ে এসো। ভারী মুশকিল তো। ওনাকে লিখতে হবে যে ওনার ছেলে মাইনের টাকা ফুকে কাপ্তেনি করেন, বাস, তাহলেই আমি ব্যাপারটা ভেবে দেখব। রাজকুমার বাবু, রাজকুমার বাবু, একটা কথা ছিল। কিন্তু আমার হাতে যে এখন একদম সময় নেই বাবু, আমার হাতে যে এখন অনেক কাজ বাবু।
তুমি সময় করে একটু অন্য সময় এসো তো বাপু। আগে কি ব্যাপার, তোমার তো ফিজের টাকা পুরো জমা পড়ে গেছে। আগে তাহলে আগে আমি এসেছি হরিদাসের জন্য। ও, তুমি চাটুর্যে মশাইয়ের হয়ে তদবির করতে এসেছো? তো বেশ বেশ, শুনি কি ব্যাপার। আগে ও এবার ফি দিতে পারবে না, আপনি যদি দয়া করে মুকুব করে দেন। হবে না, হবে না। এখানে কি দান ছত্তর খোলা হয়েছে নাকি? আপনি তো জানেন হরিদাস ভালো ছাত্র, পরীক্ষায় বসতে পারলে ও ভালো ফল করবে। এখন আপনি যদি দয়া না করেন তাহলে তোর বছরটাই নষ্ট। এই এই ছোকরা, তুমি এখান থেকে যাও তো। পরের হয়ে তোমাকে আর ওকালতি করতে হবে না। যাও, নিজের ঘরে গিয়ে নিজের চরকায় তেল দাও, যাও। শুনুন মশাই, আপনি কিন্তু কাজটা ভালো করছেন না। কি কি, তুমি আমার শাসাচ্ছ? শাসাবো কেন? কিন্তু আপনি কেসটার মেরিট ডিমেরিট সব বিচার করুন। ডাক্তার মেরিটের নিকুচি করেছে, কনসেশন হবে না, হবে না, হবে না, ব্যাস। আমি তোকে বললাম না, ও বড় শক্ত ঠাই, ও কাঠ গলবান নয়। ওহ, তুই থাম তো। থামবো তো বটেই, একেবারে থেমে যাব। সবাই পরীক্ষা দেবে, আমি ছাড়া। আহা, তুই অত হতাশ হচ্ছিস কেন? ও বুড়ো অমনি, আর তাছাড়া আমি যখন রয়েছি তখন তোর একটা ব্যবস্থা আমি করে দেবই। ছি ছি ছি, আমি কাউকে মুখ দেখাতে পারবো না। আহা, আমি তো বললাম যে আমি কিছু একটা করব। আর তোর তো এক্সামিনেশন দিতে পারলি হলো নাকি? কিরে, রাজকুমার বুড়োটাকে রাজি করাতে পারিস নি বুঝি? দাশু, তুই সাক্ষী। আমি আজ এখানে প্রতিজ্ঞা করছি, হরিদাস পরীক্ষা দেবে এবং সে দায়িত্ব আমার। তাহলে আর ভাবছিস কেন? নরেন যে গেলে বলছে। আর আমার উপর তোর যদি ভরসা না থাকে তাহলে যা, বাজারে গিয়ে চড়ে খাগে যা। কিরে, এতক্ষণে তো ধরে প্রাণ এলো মনে হচ্ছে। হ্যাঁ, নরেন যখন বলছে, ও তোর বাজে কথা বলবে না। ঠিক, নিশ্চয়ই কিছু করবে। দেখ, হয়তো নিজের থেকে তোর কলেজে মাইনে দেবে। বড়লোকের ছেলে তো, তাছাড়া বাবা এত বড় অ্যাটর্নি, ওদের তোর পয়সার অভাব নেই। কিন্তু সেটা বড় লজ্জার কথা হবে রে। তুই থাম তো, তোর পরীক্ষায় বসা নিয়ে কথা। না, যার খোঁজে এলুম তাকে পেলুম না। ছি ছি নরেন, ছি। কি? শেষ পর্যন্ত তুমি গাঁজাগুলির আড্ডাতে? আরে, আমি তো এখানে কাজে এসেছি। কাজ নিকুচি করেছে তোমার কাজের, আমাকে একদম পড়িও না তুমি। আচ্ছা, তোমার কি ধারণা বলো তো? শোনো, তুমি বিড়িতে আমাকে নেশা করো আমি খুব ভালো করে জানি। তা বলি গাঁজাগুলির নেশা তোমার এত অধঃপতন হয়েছে আমি ভাবতে পারি না। তুমি হাসছো? তুমি জানো আজ যদি আমাদের এখানে কেউ দেখে ফেলে কি হবে তাহলে? এই রে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। ধরেন, ওই দেখো আমাদের কলেজে রাজকুমার বাবু না? আরে, ওকে খুঁজতেই তো আমি এখানে এসেছি। কি ব্যাপার দত্তের পো, তুমি হঠাৎ এখানে? আপনার জন্যে। আমার জন্য? তা হঠাৎ? হঠাৎ নয়, ভেবেচিন্তেই। একে চেনেন তো? ব্রোজেন, আমাদের কলেজেরই ছাত্র। নিয়ে এসেছি। মানে হচ্ছে যে আপনি হরিদাসের মাইনে মুকুব করবেন কি না। ও ফিটা দেবে কিন্তু মাইনে দিতে পারবে না। রাজি থাকলে বলুন, তা নইলে কিন্তু কালকে থেকে আপনার জেনারেল অ্যাসেম্বলির চাকরি বন্ধ। আমি কি প্রফেসর হেস্টিকে বলবো যে আপনি রোজ ভোলার গুলির আড্ডায় আসেন এবং একটা গুলিখোর। ভাই ভাই নরেন, ভাই নরেন, অমন কাজটি করো না ভাই। আচ্ছা বেশ, আমি তোমার হরিদাসের মাইনে মুকুব করে দেবো, ব্যাস, হলো তো? আজ অনেকদিন পর সত্যিকারের একটা রগড় হলো, কি বলো ব্রোজেন? আরে রগড় বলে রগড়, আমি গোড়ায় কি ভাবলাম জানো? ভাবলাম যে তুমি বোধহয় গুলির নেশা করতে গেছো। সে আমি জানি। আসলে হরিদাসকে কথা দিয়েছিলাম যেন তেন প্রকারেণ ওকে এবার পরীক্ষায় বসাবো। নরেন, তোমাকে আমি যতবার দেখি তত অবাক হই জানো। আচ্ছা একটা কথা আমাকে বলো, এই এত প্রাণের প্রাচুর্য তুমি পাও কোত্থেকে? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে জগৎ সংসারে প্রাণের উৎস তো সেই এক এবং অদ্বিতীয়। কি দেখছো বন্ধু? তোমাকে? আমি এমনই, বোহেমিয়ান, স্বাধীন চেতা এবং স্ফূর্তিবাদ। বোহেমিয়ানরা কিন্তু এত প্রতিজ্ঞা কঠিন হয় না। তা ঠিক, তুমি আমায় বোঝো।
আসলে এই যে দাঁতে দাঁত চেপে লড়াই করার স্বভাবটা, এটা একান্তই আমার নিজস্ব। কোনো কিছু আমি ছেড়ে দিতে পারি না। বিপরীত চরিত্রের মিশ্রণ, এই কথাটা কিন্তু না বললে আমি পারলাম না। তাই আমি এমনই। ঈশ্বর আছেন বলেই তো এত কথা। এখন প্রশ্ন, তিনি সগুণ না নির্গুণ, সাকার না নিরাকার? উফ, আমি আর পারছি না নরেন, এবার আমাকে ছাড়ান দে। এইখানে তোমাদের মুশকিল, জানো তো। কি? কোনো কাজই তোমরা শেষ করো না, সব মাঝপথে রেখে দাও। আমার ভয় তোর ওই দিদি ঠাকুরুনকে দুম করে চলে এসে কোনো হ্যাঙ্গামানা বাঁধিয়ে দেয়। ধুর, ওই বুড়ি আর আমাকে এখন ঘাটাবে না। হ্যাঁ রে, কাল থেকে তো তোর পরীক্ষা না রে? আরে, যে কথাটা বলবো ভাবলাম সেটাই তো শেষ হলো না। কি? আমরা কি জানি, অনন্তকাল ধরেই আমাদের একজন ঈশ্বর ভালোবেসে চলেছেন। তিনি মহাশক্তিমান এবং নিঃস্বার্থ একজন পুরুষ, এবং তিনি এই জগৎটাকে শাসন করছেন, তাই না? হ্যাঁ, সগুণ ঈশ্বর, ন্যায়পর এবং দয়াময়। দেখ নরেন, তুই কি বলতে চাইছিস আমি সেটা স্পষ্ট বুঝতে পারছি। তাহলেই বোঝো। আচ্ছা, এই যে ন্যায়পর ঈশ্বর, তিনি কি তার লক্ষ লক্ষ পশুরূপ এবং মানুষরূপ ভক্তের জীবন নাশ দেখেন না? নরেন, এসব ভুল বাবা, এবার মন দিয়ে একটু পড়াশুনো কর। কি হচ্ছে কি? ও, পরীক্ষার পড়া বুঝছিস রামের কাছ থেকে? ভালো। এই যে খেয়েছে। না, তাহলেই বোঝো। আচ্ছা, তুমি কি অস্বীকার করতে পারো যে এই যে তুমি বেঁচে আছো, তুমি কোনো রকম জীবন নাশ না করেই নিঃশ্বাস নিচ্ছ? ঈশ্বর তো সব দেখছেন। তাহলে ন্যায়পর ঈশ্বরের কোন রূপটি গ্রাহ্য? এই এই রাম, এবার কিন্তু আমি জামাইকে সব বলবো। না মানে বড় মুশকিলে পড়া গেল। আমি কি বলেছি? আমি তোকে কি বলেছি? ওর পড়াশোনা নষ্ট করে এখন এসব গল্প করা এখানে হবে না। ওর বাপ আমাকে কি বলে গেছে জানিস? সব সময় ওর দিকে নজর রাখতে। এখানে যখন কোনো রকম আড্ডা না হয়, শুধু ও বই নিয়ে বসে পড়বে। শোনো রাম দাদা, তোমার ঈশ্বর যদি সগুণ হতেন না, তাহলে উনি ওপর থেকে হাত বাড়িয়ে ওই বুড়িটির নাকে একটি ঘুষি মারতেন। হ্যাঁ, তোর ছেলের হ্যাপা তুই সামলা, আমি আর এসবে নেই। আমাকে এবার পাট পাট করে ছাড়ছে সে। কেন মা, কি হয়েছে? শাসন করতে গেলেই হয় মামদভূত ধরে নিয়ে এসে ঘাড় মোটকে দেবো, আর নইলে ভগবানকে দিয়ে মুখে ঘুষি মারবো। যেতে দাও, পরীক্ষাটা দিক, তারপর ওর একটা ব্যবস্থা হচ্ছে। কি ব্যবস্থা? তোমাকে বলেছিলাম না, তো মেয়ে দেখেছিস? ওর বাবার কাছে তো আকছার প্রস্তাব আসছে। হ্যাঁ, ওই ঠিক, ধরে বিয়ে দিয়ে দে। কি রঘুমণি, এখানে কি হচ্ছে? কান ভাঙচি দিতে এসেছো বুঝি? না, এসে গেছে। তোমরা দুটিতে যে কি করো আমি তল পাই। কেউ কাউকে সহ্যও করতে পারো না, আবার গায়ে গায়ে নিয়ে কথাও বলা যায়। আমার বয়ে গেছে, ওই আমার পিছু পিছু ঘোরে। কেন, আমার মরতে কি ঠেকা শুনি? তাহলে এখানে এসেছিস কেন? আমি যে বাড়িতে বই নিয়ে পড়তে বসিয়ে দিয়ে এলো। আমার পড়া শেষ, বইপত্র সব গুছিয়ে তুলে রেখে এসেছি। সে কি রে, এই যে দেখি ছেলেপুলেরা পরীক্ষার আগের দিন পর্যন্ত বই নিয়ে ঘোরে, আর তোর তো কিছুদিনের মধ্যে পরীক্ষা শুরু। শোনো মা, তোমার ছেলে আলাদা, সে আর 5 জন ছেলেপুলেদের দলে পড়ে না, বুঝলে? তবুও কি শেষ বেলায় বই নিয়ে বসলে ভালো হয়। ধুস, সারা বছর পড়ে যাওয়ার কিছু হবে না, তার কি আর শেষ বেলায় পড়ে কিছু হয়? তার চেয়ে শরীর মন জীবন দাও, দেখবে চাঙ্গা থাকবে। আসলে কি জানো, এই ঘোড়ারা যেমনি খেটে খুটে এলে দলাই মলাই করে তাজা ভাব করে নিতে হয়, সেই রকম। না, যাই। কোথায় চললি? যাই একবার বন্ধুদের বাড়ি থেকে ঘুরে আসি, দেখি বেটারা কি করছে। কার তরে তুমি কথা বলো মা, পাগল ছেলে। বুঝি না বাপু, পাগল হলেই বাকি, বাঁচতে তো হবে পৃথিবীর শ্বাস আসবো। এই ছেলে তো আর এই পৃথিবীর নয় মা, এ ছেলে হলো কি স্বর্গের। কি বললি?
দাশু, কি রে, ঘুমোচ্ছিস? হে দাশু, ওঠ ওঠ। নরেন, কি রে, কোনো ভালো সাজেশন পেলে নাকি? দূর, আমি ওসবের মধ্যে নেই। আমি তো এলাম তোর সঙ্গে আড্ডা মারতে। আবার ঘুমোচ্ছিস? কাল সারা রাত জেগে পড়েছি, আজ আবার রাত জাগতে হবে, একটুখানি ঘুমিয়ে নি। সে কি রে, আর আমার তো পড়ায় মনই বসছে না। তোর কথা আলাদা ভাই, তুই একটু বাড়ি যা। চ না, হরিদাসের বাড়িতে যাই। তুই যা, আমাকে আবার উঠে পড়তে বসতে হবে, আমি একটু ঘুমিয়ে নি। দূর। কি রে হরি, দাশুটা পড়তে বসে ঘুমোচ্ছে, দেখে এলুম। কাল রাত জেগেছে, আবার আজকে রাতও জাগবে বলছে। কি রে, তুই যে কথা কইছিস নে বড়? কেন এমন করছিস নরেন? কি হলো? দেখ ভাই, তোর জন্য আমি পরীক্ষায় বসতে পারছি। তুই রাজকুমার বাবুকে কল করেছিলি বলেই আমার মাইনেটা মকুব হলো। পরীক্ষাতে বসবো, এখন তুই আমাকে ফেল করিয়ে দিস না নরেন। কেন রে? এখন অনেকটা সময়, বিকেল, রাত, সকাল পড়ে কালকের পড়াটা একটু রিভাইজ করে নিচ্ছি। ও, তা আমি কি তাহলে এখন চলে যাব? হ্যাঁ ভাই, কিছু মনে করিস না। ভালো রে ভালো, দে পড়ে উল্টে দে। কিন্তু আমি এখন কোথায় যাই বল দেখিনি, ভারী মুশকিল হলো। সবাই খুব পড়ছে বুঝলে দিদিমা, আমার সঙ্গে কথা কইবারই সময় নেই। তবে ওদের দেখে শেখ। কেন, আমি কি ওদের থেকে খারাপ ফল করবো না? না না, তা বলিনি, তুই পড়াশোনা করলে খুব ভালো ফল করবি। কি দরকার? কি বলছিস রে, ভালো ছেলে হয়ে দরকার নেই? ও, ভালো ছেলে মানে শুধু পরীক্ষায় ভালো ফল? আমি তোমাকে হাজার ঘন্টা এমন ছেলে দেখাতে পারি যারা পরীক্ষায় ভালো ফল করেছে, কিন্তু তবুও তারা তাদের মা বাবাকে কষ্ট দেয়, দেশের কলঙ্ক হবে এমন কাজ করে। না না, তুই আমাদের তেমন ছেলে নোস। ও দিদিমা, তোমার সঙ্গে বসে গপ্প করি। এখন তোর গল্প করার সময় বাছা, তোর বাপ যদি এসে দেখে। থামো তো, আমার বাবা আর আমাকে এখন কিছু বলে না। হ্যাঁ, তুই এখন তো খুব লায়ক হয়ে গেছিস। হইনি বলো? যাকে যা বলছিলাম, লোকে সাধারণত পড়াশোনা জানা বড় ডিগ্রিধারী কাউকে দেখলে বলে শিক্ষিত লোক। হ্যাঁ ঠিকই তো। না না, ঠিক নয়, ভুল। ভুল? হ্যাঁ, শিক্ষা কাকে বলে জানো? হ্যাঁ, কেন জানবো না, ওই তো মোটা মোটা পুঁতি পড়া। তোমার মুন্ডু। এই, গাল পারবি না বলে দিচ্ছি। গাল পারবো না, কিন্তু তোমার মাথায় ধরে লাগাবো একটা গাঁটটা। হ্যাঁ হ্যাঁ, ভুলভাল জানবে কেন? আজ আমি তোমাকে শিক্ষা দেব। শোনো, কোনো কিছু জানা মানে হচ্ছে শিক্ষা পাওয়া, আর যেটা জানলে সেটা হচ্ছে জ্ঞান। তার মানে কি দাঁড়ালো? জ্ঞান লাভ করা মানেই শিক্ষা লাভ করা। তার মানে যার জ্ঞান আছে সেই শিক্ষিত। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো। তা এর মধ্যে পুঁথিপত্র এলো কোত্থেকে বিদ্যে ধরি? ভাবো ভাবো এবার বসে, আমি টঙে চললুম। তাহলে কি বলে গেল ও? মানে জানা মানে শিক্ষা, শিক্ষা লাভ করা মানে জ্ঞান, জ্ঞান মানে শিক্ষা, জ্ঞান জানা শিক্ষা, দূর থেকে আমার সবগুলোই যাচ্ছে। ও ও দাদা ভাই, দাদা ভাই। আমায় ডাকবে না, আমি ধ্যানে বসেছি। হ্যাঁ, ধ্যান করছিস কি রে? কাল তোর পরীক্ষা না? मनोबुद्ध्यहङ्कार चित्तानिनहं न च श्रोत्रजिह्वे न च घ्राणनेत्रे न च भूमभूमिर्न तेजन वायुश्चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहम्।
কিরে খুব যে গান গাইছিস, আজ পরীক্ষাতে বসবি না? বসবো না কেন, কিন্তু সকালবেলায় মনটাকে বেশ ফুর্তিতে মজিয়ে নিলুম। এরপর পরীক্ষার হলে গিয়ে কোয়েশ্চেন পেপার হাতে নিয়ে মাথায় যা আসবে সরসর করে লিখে যাব। আমি কি পরীক্ষা দেবো বুঝতেই পারছি, ঘুমে চোখ জড়িয়ে যাচ্ছে। খুব পড়েছিস না রাত জেগে? হ্যাঁ দেখ না, এত পড়েছি কিন্তু মনে হচ্ছে কিছুই হয়নি। আমারও ভীষণ ভয় করছে। কিম আশ্চর্যম, কি? আমার শরীরে একটা যন্ত্র কম তোদের চেয়ে। এই তোরা যেটা দিয়ে ভয় পাস, আমি কিন্তু কোনো কিছুতেই ভয় পাই না। কেন বলতো? জানি না। তুই কি আর মানুষ? সে কি রে, আমি মানুষ না? না না, আমি সে কথা বলতে যাচ্ছি না। আমি বলতে চাইছি আমাদের অবস্থা তো দেখলি, শুনলিও। এবার বলতো কাল সারা রাত তুই কি করছিলি? ধ্যান করেছি। বলিস কি, রাত পোহালে পরীক্ষা আর তুই সারা রাত ধ্যান করেছিস? হ্যাঁ, এবং সারা রাতই আমার সারা শরীর জুড়ে একটা একটা কথা উচ্চারণ হচ্ছে, শিব হহম, শিব হহম। আমি যেন অকুলে পড়েছি শ্বশুরমশাই। আমিও পড়েছিলাম। এখন কুল পেয়েছো? হ্যাঁ, ঠাকুর রামকৃষ্ণ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। পরমহংসদেব? কেন? অনেক উঁচু থাকের মানুষ, সাধু এবং অমায়িক, স্বভাবটা একেবারে বালকের মতো। আমি শুনেছি ইদানিং নাকি কেশববাবু ওনার ভক্ত হয়েছেন। সত্যি কথা বলতে গেলে কেশববাবুর লেখা থেকেই আমি ওনার কথা জানতে পারি। ট্রান্সফার? তুমি কি করে জানলে? প্রফেসর হেস্টি, মানে পিলেদের কলেজের প্রিন্সিপাল, উনি নাকি একদিন ক্লাসে বলছিলেন। আমি গোড়া থেকেই ওনার কথা শুনে আসছিলাম। একদিন আর পারলাম না, সোজা চলে গেলাম দক্ষিণেশ্বরে। চাঁদনি ঘাটে নেমে একে তাকে জিজ্ঞেস করতে করতে সোজা রাসমণির মন্দির। ওখানে পৌঁছে দেখি একটা ঘরে দরজা বন্ধ করে উনি ভেতরে রয়েছেন। তারপর? আমরা 2-3 জন একসঙ্গে ছিলাম। আমরা আলোচনা করছিলাম কি করে দরজা ঠেলে ভেতরে যাব। এমন সময় ঠাকুর নিজেই দরজা খুলে বাইরে এলেন। তারপর আমরা দর্শনার্থী জেনে উনি এমন একটা ঘটনা ঘটালেন, পৃথিবীর ইতিহাসে কোনো গুরুদেব তার দর্শনার্থীদের জন্য এরকম ঘটনা ঘটিয়েছে বলে অন্তত আমার জানা নেই। যেমন? আমাদের ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন, তারপর নিজের বিছানায় আমাদের বসতে দিলেন, অথচ নিচে বসলেন মেঝেতে। ভাবতে পারো, আলাপ হলো শুরু। কি দিনহীন ভাব, আড়ম্বরহীন ভাব, অথচ ঈশ্বরের ব্যাপারে কোনো হাতড়ানো নেই। আমাদের প্রশ্নে অথচ প্রাঞ্জল ভাষায় বুঝিয়ে দিলেন ঈশ্বরের অবস্থান, ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বরের সঙ্গে মানুষের সম্পর্ক এবং ভালোবাসার কথা। তাহলে এবার আমি বলি। বলো। ওনাকে দক্ষিণেশ্বরের খ্যাপা ঠাকুর বলা হয়। অকাট্য, অনেকেই বলেন। কেন বলেন? খ্যাপামি করেন বলে। আসলে কি জানো, আমাদের জাতের একটা বড় দোষ আছে। স্বদেশের ঠাকুর, বিদেশের কুকুর, এই দুটোর যদি তফাৎ করো না, স্বদেশের ঠাকুরের চেয়ে ওই বিদেশের কুকুর আমাদের কাছে বেশি পূজ্যতর। ইদানিং তো কিছু শিক্ষিত ভদ্রলোক ওনার ওই পরমহংস নামটা নিয়ে টিটকিরি শুরু করে দিয়েছেন। ওনাকে বলছেন গ্রেট গুজ। গুজ মানে বড় হাঁস? হ্যাঁ, অথচ আমি তোমাকে বলছি জামাই দাদা, এমন বাহ্য আড়ম্বরহীন মানুষ, অথচ এমন প্রাঞ্জল ভাবে সমস্ত সমস্যার সমাধান করেছেন, এরকম তো আমি আগে পাইনি। কি সুন্দর ব্যবহার, কয়েক মুহূর্তে আমাদের পরমাত্মীয় করে নিলেন। সেদিন উনি মিত্তির বাড়িতে এসেছিলেন, শুনেছি সুরেন নাকি ওকে গুরু মেনেছে। নরেন ওখানে গান গেয়েছে।
জানি না শ্বশুরমশাই, কিচ্ছু জানি না। তোমার সঙ্গে আমার কথা আছে। আজকের পেপারটা কেমন হলো? কাজ চলে যাবে স্যার। হোয়াট? আই ডিড নট এক্সপেক্ট অ্যান আনসার লাইক দ্যাট ফ্রম ইউ। আমি ভেবেছিলাম তুমি বলবে এক্সেলেন্ট, যেভাবে পরীক্ষার হল থেকে গান গাইতে গাইতে বেরোচ্ছিলে। কেন স্যার, ভুল গাইছিলাম? নো নো, নট দ্যাট ডিয়ার। তুমি বেশ সুন্দরী গাইছিলে। তোমার ভয়েসটা বেশ মেলোডিয়াস, ম্যানলি। বাট ইউর অ্যামেজিং। অদ্ভুত ছেলে তুমি। ইনসিডেন্টালি, কি গান ওটা? ব্রহ্মসঙ্গীত। কথাগুলো যেন কি? গাইবো স্যার? না না, লিরিক্সটা বল। অনুপম মহিম পূর্ণ ব্রহ্ম কর ধ্যান, নির্মল পবিত্র উষাকালে, ভানু নবতার প্রেম মুখ ছায়া। তুমি ব্রহ্মকে পাও? তিনি অনন্ত, অসীম। তাহলে তুমি তো মানুষ, তুমি তো সসীম। আগে হ্যাঁ। তাহলে আমার সামনে তিনি আমার বোধ। কি বোধ তোমার? এই জগৎ। ব্রহ্ম কি করে জগৎ হলেন? দেশ, কাল এবং নিমিত্তের মধ্যে দিয়ে। ওয়েল আই সি। কিন্তু নরেন্দ্রনাথ, এখন তোমার জগৎ, তোমার পরীক্ষা, তোমার এক্সামিনেশনস, সেটা মন দিয়ে দাও, তাহলেই তোমার ব্রহ্ম উপাসনা হবে। এখন তুমি ছাত্র, অধ্যয়নই এখন তোমার উপাসনা এবং তপস্যা। ইউ গট মাই পয়েন্ট? আপনি যে রামকৃষ্ণ ঠাকুরের কথা বলেছিলেন, তাকে একদিন দেখলুম। কেমন যেন লোকটা, ঠিক বুঝতে পারলুম না। তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছো দাদা। এ নিয়ে আজকে তোমার বাবার সঙ্গেও আমার কথা হলো। আচ্ছা, তুমি কি মন দিয়ে পরীক্ষাটাও দেবে না? বড় লোকের সেই ত্রিপণ্ড ছেলেগুলোর মতো হয়ে থাকবে। মাইরি বলছি রাম দাদা, আমি নিজেও না ভেবে পাইনি কি আমি কি করে এত বকে গেলুম। হেসো না, আমার বড্ড বিরক্তি লাগছে। আরে সবাই মিলে আমাকে দোষারোপ করছে যে। কেন? ওদের তো সবার ধারণা যে তুমি আমার মত নিয়ে অনেক কাজ করো। আমি তো তোমাকে আমার ঠাকুরের কাছেও নিয়ে গিয়েছিলাম। ও বাবা, আমি কি এখন কচি ছেলে নাকি? সেদিনকে সুরেন মিত্র মশাই বললেন বলেই আমি ওখানে গান গাইতে গিয়েছিলাম। তো এতে তোমার কি দোষ? সে কথা ছাড়ো। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। বলো। আমার ঠাকুরকে তোমার কেমন লাগলো? তুমি কি উত্তর পেলে খুশি হও? বলোই না। আচ্ছা বেশ, আমি দেব উত্তর, কিন্তু তার আগে তুমি আমাকে একটা প্রশ্নের জবাব দাও তো। এ আমার গুচ্ছ জিজ্ঞাসা। বলো। তুমি কি তার কাছে দীক্ষা নিয়েছো? হ্যাঁ। কেন? নিতে নেই? না না, তা নয়। তবে? কিন্তু তোমার পরিবারে কুলগুরু থাকতে তাকে ছেড়ে হঠাৎ। কুলগুরু আমাকে কি দীক্ষা দিতেন? একটা নাম, একটা মন্ত্র, অথবা একটা শব্দের ঝংকার, যার কোনো প্রয়োগ অর্থ না বুঝেই আমি যন্ত্রের মতো আউড়ে যেতাম। ইনি তোমায় কি দিয়েছেন? বলতে আছে? ও, তাহলে থাক। আচ্ছা বেশ, আমি যতটুকুনি বুঝেছি আমি ততটুকুনিই বলি। যতটুকু বলা যায় ততটুকুই বলি। ঠাকুর আমাকে দিয়েছেন জগৎ, জগৎ কারণ, সৃষ্টি, লয়, এই উপলব্ধি। যা বুঝেছি তাতেই আমি থিতু। কিন্তু তুমি তো বৈষ্ণব কুলজাত। আমি তো নিরীশ্বরবাদীও ছিলাম। তোমার মতো ব্রাহ্মদের দলে নাম লিখিয়েছিলাম। তিনি কালীর উপাসক, তিনি শাক্ত। লোকে তাই বলে। তিনি কৈবর্তের মন্দিরের পূজারী। হ্যাঁ, সেটাই একটা কথা। না না, আমার কাছে তো সেটাই একমাত্র ভাববার। আর বাকি সব খ্যাপা, তাই না?